চোখের সামনে দখল হয়ে যাচ্ছে রাজধানীর উত্তরা লেক। গড়ে উঠেছে অসংখ্য ভবন, ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, পানির দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে। এখনই পদক্ষেপ না নিলে অবশিষ্ট লেকও দখলে চলে যাবে বলে মনে করেন নগরবিদেরা। দ্রুত পার বাধায় ও ওয়াকওয়ে নির্মাণের তাগিদ দিলেন তারা। নিহার নন্দীর ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। একটি ফেসবুক স্ট্যাটাস। দিলরুবা হায়দার নামে উত্তরা 11 নম্বর সেক্টরের লেকপাড়ের বাসিন্দা এই স্ট্যাটাস দেন, যেখানে নিজের চোখের সামনে ঘটা উত্তরা লেকের দখল ও দূষণের বর্ণনা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি স্ট্যাটাসের পর RTV টিম সরেজমিনে যায় সেখানে। প্রিয় লেকটি গেল এক দশকে কিভাবে দখল আর দূষণের শিকার হয়েছে তা তুলে ধরেন দিলরুবা হায়দার। প্রায় এক যুগের মতো সময় এখানে বসবাস করছি এবং আমি যখন এখানে প্রথম আসি তখন এই লেকটা একদম টলটলে পানি ছিল, খুব সুন্দর ছিল এবং চোখের সামনেই প্রথমে আবর্জনা দিয়ে ভরাট করা হলো, এরপরে সেই আবর্জনার উপর মাটি ফেলে বাড়িগুলো তোলা হলো। কুচকুচে কালো ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। অসংখ্য বস্তি ঘর আর বহুতল ভবন গড়ে উঠেছে লেকের জায়গা দখল করে। গড়ে তোলা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে লেকের বড় একটি অংশ। গেল এক দশকে এই লেকে কি পরিমাণে দখল হয়েছে তার বড় উদাহরণ হলো এখানে গড়ে ওঠা আশপাশের এই ভবন এবং বস্তিগুলো। আমার পিছনে থাকা এই 3টি ভবন গেল এক দশকে এই লেকের উপরে নির্মাণ করা হয়েছে এবং এই লেকটি যে পানি প্রবাহটি ছিল সেটি এই ভবনগুলো নির্মাণের কারণে তার পাশ দিয়ে একটি সরু খালে পরিণত হয়েছে, যে কারণে উত্তরার এই প্রকল্পটির যে মূল উদ্দেশ্য ছিল সেটি এখন ব্যাহত হচ্ছে। বারবার ব্যয় ও মেয়াদ বাড়ছে উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের, ফলে দেরি হচ্ছে কাজ শেষ করতে। দখলের পর এখনও যা টিকে আছে তা বাঁচাতেই দ্রুত প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিলেন এই নগরবিদ। এই লেকগুলো কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের কোনো বিষয় না, এটা একটা গণপরিসর, সাথে সাথে এটা হচ্ছে পানি ধারণের একটা জায়গা। এই প্রবাহ যদি না থাকে এবং এখানে যদি এরকম বেদখল হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে যে মূল উদ্দেশ্য এই জলাভূমিগুলোর, লেকগুলোর, সেটা কিন্তু অনেকাংশে ব্যাহত হয়। উত্তরাতে যে কটা বিদ্যমান লেক আছে সবগুলোকে নিয়ে চমৎকার কিন্তু ব্লু নেটওয়ার্ক তৈরি করা যায়। সবুজ ঢাকা গড়ে তুলতে কর্তৃপক্ষের পাশাপাশি লেকের দখল দূষণ কমাতে নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন নগরবিদেরা। জুলহাস কবির, RTV, ঢাকা। সাত 7.2% প্রবৃদ্ধি ধরে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার রেকর্ড বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের 50তম ও বর্তমান সরকারের টানা 13তম বাজেটের আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। সেলিম মালিকের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এমন স্লোগানকে সামনে রেখে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। গেলবারের মতো এবারও সংক্ষিপ্ত আকারে বাজেট উপস্থাপন করেন তিনি। 158 পৃষ্ঠার লিখিত বাজেটের কিছু অংশ পরে শোনান, বাকিটা ডিজিটালি উপস্থাপন করা হয়। 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। এবার বাজেটে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো হয়নি, বরং গেল কয়েক বছরের রেকর্ড ভেঙে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 1% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 7.2%। করোনা মহামারীর মধ্যে রাষ্ট্রযন্ত্র চালাতে চলতি বাজেটের চেয়ে 35,681 কোটি টাকা বাড়িয়ে নতুন বাজেট প্রস্তাব করা হয়েছে 6,03,681 কোটি টাকার, যা জিডিপির 17.47%। এতে 10.24% বাড়িয়ে উন্নয়ন খাতে খরচ করা হবে 2,37,078 কোটি টাকা, আর বাকি 3,61,500 কোটি টাকা খরচ হবে বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। কোভিড-19 প্রাথমিক অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশ যখন উচ্চাকাঙ্ক্ষী বাজেটের বিশাল খরচের বিপরীতে 2.9% বাড়িয়ে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে কেবল এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 3,30,000 কোটি, যা আগের অর্থ বছরের মতোই। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 16,000 কোটি টাকা এবং নানা অনুদান থেকে আরও আসবে 46,490 কোটি টাকা। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্ম পরিকল্পনার সংমিশ্রণ ঘটিয়ে
সামনে এগিয়ে যাওয়ার একটি উন্নয়ন রূপরেখা প্রণয়ন করে থাকি। এত টাকা আয়ের পরও মোট বাজেট ঘাটতি থাকবে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2%। আর অনুদান না পেলে এই হার হবে 6.1%। এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। বিশাল ঘাটতি পূরণে নিজস্ব উৎস থেকে 1,13,453 কোটি টাকা ধার করতে হবে সরকারকে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে 76,452 কোটি এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে নেওয়া হবে 37,000 কোটি টাকার কিছু বেশি। এছাড়া জাতীয় সঞ্চয়পত্র থেকে 32,000 কোটি এবং অন্যান্য খাত থেকে আরও 5,001 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। গত 5 দশকে অনেক দিক থেকে বাংলাদেশ বদলে গেছে। ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকেও 97,738 কোটি টাকা ধার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর মধ্যে আগের ধার করে রাখা বিদেশিদের ঋণের সুদ পরিশোধ করতে হবে 14,450 কোটি টাকা। সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে অনেক দূর, বহুদূর, নিরন্তর। সেলিম মালিক, RTVি, ঢাকা। বাজেটে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়লো আর কোনটির কমলো সেদিকে। বাজেটের অন্যান্য বিষয় সাধারণ মানুষকে যতটা না ভাবায় তার চেয়ে বেশি ভাবায় এ বিষয়টি। কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটির কমছে তা জানাচ্ছেন খান আলামিন। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর আরোপের প্রস্তাব করায় অনেক পণ্যের দাম বাড়বে। বাজেট পাশের পর আমদানি করা বিলাসী পণ্য যেমন বডি স্প্রে ও প্রসাধনী পণ্যের দাম বাড়বে। যারা বিড়ি সিগারেট জর্দা খান তাদের খরচটা আরও এক দফা বাড়বে মদ বিয়ারের দামও। দেশীয় কৃষিপণ্য সুরক্ষায় আমদানি করা মাশরুমের দামও বাড়বে বাজেট পাশের পর। জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল, যদি সকলকে জানিয়ে দেন। দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের কারণে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়বে। সেক্ষেত্রে সুবিধা পাচ্ছে দেশীয় কোম্পানিগুলো। দাম বাড়ার তালিকায় যুক্ত হবে শিল্প লবণ, মিনারেল ওয়েল, প্রক্রিয়াজাত সবজি ও মাংস, 750 ওয়াটের বেশি মোটর, আমদানিকৃত সাবান ও বাদাম, টাইলস ও স্যানিটারি ওয়্যার, থিম পার্কের রাইড, টমেটো, কমলা, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচের দামও বাড়বে কিছুটা। আমি আহমদ মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, 2020-2021 অর্থবর্ষের বিকাশ, নগদের মতো মোবাইল ফোনে আর্থিক লেনদেনে ব্যয় বাড়বে বাজেট পাশের পর। চার্জ পরিশোধ ও ন্যূনতম সারচার্জের বিধান বিলোপ। তবে দাম কমার সুসংবাদও আছে। কর কমানোর প্রস্তাব করায় বাজেট পাশের পর দাম কমবে পোল্ট্রি ফিডের, কমবে ক্যান্সার প্রতিরোধক ওষুধের দামও। কাঁচামালের সম্পর্ক শুল্ক তুলে দেওয়ার কারণে দেশীয় টাইলসের দাম কমবে। মোটরসাইকেলের যন্ত্রপাতি আমদানিতে রেয়াত সুবিধায় কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। কম্পিউটার যন্ত্রাংশের আমদানিতে শুল্ক কমানোর কারণেও দাম কমবে। টেক্সটাইল যন্ত্রপাতি, LPG সিলিন্ডার, কম্প্রেসর ও খেলনায় রেয়াত সুবিধা দেওয়ায় দাম কিছুটা কমে আসবে। এসি, ফ্রিজের মতো দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ায় উৎপাদিত এসব পণ্য কম দামে মিলতে পারে। মাননীয় সদস্যবৃন্দ, বাজেটে পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি ব্যবহারে সবাইকে উৎসাহ করেছে সরকার। মহাসড়কে নসিমন, লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন নিরুৎসাহিত করে মাইক্রোবাসকে গণপরিবহন হিসেবে ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তাই বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়। এছাড়া দাম কমবে LED লাইট, করোনা টেস্টের কিট, PPE, মাস্ক, আগুন নিরোধক দরজার, তাজা ফল, মুড়ি, কপারের তার, অ্যালুমিনিয়াম ফয়েল, পলিমার টিউব পাইপ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেনের দামও কমবে বাজেট পাশের পর। এবং বাজেটের সকল ডকুমেন্ট। খান আলামিন, RTV, ঢাকা। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে বাজেটে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়লো এবং কোন পণ্যের দাম কমলো সেদিকে। ঠিক এই বাজেটের কারণে নিত্যপণ্যের বাজারে কেমন প্রভাব পড়েছে সেই বিষয়টি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী এয়ার বাদল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের বাজারে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন আপনি জানাবেন। মৌসুমী নিত্যপণ্যের বাজারে বরাবর যেরকম থাকে সেই রকমটিই রয়েছে। এখন পর্যন্ত যারা বিক্রেতা তারা বলছেন যে বাজেটের কোনো প্রভাব বাজারে তারা এখনও দেখতে পাননি। এর কারণ হচ্ছে কিছুদিন আগে থেকেই চিনির দাম বেড়েছে, আটার দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সেই বাড়তি দামই রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে যে একটি শঙ্কা কাজ করে যে বাজেট হলেই দাম বেড়ে যায়, সেই শঙ্কা কিন্তু রয়েছে এবং ক্রেতারা সেই কথাই বলছেন। এখানে একজন ক্রেতা রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে আপনি কেমন মনে করছেন এবারের বাজেট কেমন হয়েছে এবং কোন কোন পণ্য কিনলেন সেগুলোর দাম কি বেড়েছে?
এবারের বাজেট আসলে বাজেট ভালো মন্দ যাই হোক, বাজেট ঘোষণার পরপরই দেখা যায় যে বাজারের নিত্যপণ্যের দামগুলো বৃদ্ধি পায়। যেমন চিনি দাম বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আটার দাম বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজ 50 থেকে 55 টাকা দরে আজকে কিনলাম। তাতে বোঝা যাচ্ছে যে অধিকাংশ পণ্যের দামই পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আসলে বাজেট ঘোষণার পরপরই বাজেট কীরকম হয় ভালো মন্দ ওইটা বোঝার আগেই দেখা যায় যে নিত্যপণ্যের দামগুলা বেড়ে যায়। এই হলো আমাদের পর্যাপ্ত সমস্যা। আমরা তো আমাদের প্রতিদিনের ইনকাম এরকম বৃদ্ধি পায় না, কিন্তু দেখা যায় যে বাজার হুড় করে বৃদ্ধি পেয়ে যায়। এই বাজার বৃদ্ধির বিষয়টা আমার মনে হয় সরকারের মনিটরিং করা উচিত। সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে এগুলো একটু দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। তেলের দাম তো আজকে থেকে কার্যকর হওয়ার কথা ছিল, আপনারা কবে থেকে তেলের দাম বেশি দামে বিক্রি করছেন? এই গত এক সপ্তাহ থেকে। আগে বেচলাম 650 টাকা, এখন বেশি 690 টাকা। এটা কেন বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে? এই যে বাড়তি দামে কিনে আনি, এই কারণে বৃদ্ধি দামে বিক্রি হইতেছে। বাজেটের কারণে কোনো পণ্যের দাম বেড়েছে? এই শুধু তেলের দামটাই বেড়েছে আর আটার দাম বেড়েছে। মৌসুমী শুনছিলেন তেল এবং আটার যে বাড়তি দাম ছিল সেটির প্রভাব পড়েছে, বাজেটের কারণে কিছুটা বেশি দামে তারা বিক্রি করছেন, সেটি ব্যবসায়ীরা বলছিলেন। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ খবর। মৌসুমী। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী AR বাদল। সীমান্তবর্তী বিভিন্ন জেলায় হু করে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় চলছে দ্বিতীয় দিনের লকডাউন। এখানে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি অটোরিকশায় চলাফেরা করছে মানুষ। শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাফেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যশোরের বেনাপোলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে জোর দিচ্ছে প্রশাসন। একই সঙ্গে বেনাপোল স্থল বন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। গেল 26শে এপ্রিল থেকে গতকাল পর্যন্ত 5350 জন ভারত থেকে এসেছে, যার মধ্যে 21 জনের কোভিড পজিটিভ ছিল। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ কয়েক জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। দর্শক, করোনা পরিস্থিতির বিষয়ে জানাতে এই মুহূর্তে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফুল, নওগাঁর করোনা পরিস্থিতি এবং সেখানকার চিকিৎসা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। জেলায় গত বুধবার দুপুরের পর থেকে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে। তো এই লকডাউনের অংশ হিসেবে আমি মুক্তির মোড় এলাকায়, তো এখানে পুলিশের কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে তারা সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদেরকে কিন্তু দিয়েছে এবং পরবর্তীতে মাস্ক পরানোর একটা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এইদিকে এছাড়া জেলায় হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় কিন্তু জেলার নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত গতকাল নওগাঁয় অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কিন্তু 67 জন পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু 13 জন পজিটিভ হয়েছে। এই দিয়ে মোট জেলায় পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে 2352 জনে, জেলা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। এছাড়া চিকিৎসা ব্যবস্থার জন্য নওগাঁ সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সহ নিয়ামতপুর উপজেলা, পোরশা উপজেলা এবং সাপাহার উপজেলা থেকে অক্সিজেন প্ল্যান্ট এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তো এই ছিল মৌসুমী নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। আরিফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল হক। দর্শক, আবারও করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে যশোরের বেনাপোল থেকে আমাদের আরেক সহকর্মী সরাসরি যুক্ত হচ্ছেন, সহকর্মী কামাল হোসেন। কামাল, সীমান্তে মানুষের চলাফেরা বন্ধ হওয়ার পর এখন বেনাপোল স্থল বন্দরের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। হ্যাঁ মৌসুমী, যেমনটি বলছিলেন, আমি এখন বেনাপোল স্থল বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের সামনে অবস্থান করছি। বেনাপোল বন্দর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে বিজিবির টহল ব্যবস্থা ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বেনাপোলে যাতে বেনাপোলে মোতায়েন করা হয়েছে এবং 49 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা এই বিষয়ে আমাকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন ভারত থেকে যে সমস্ত পণ্যবোঝাই ট্রাক ড্রাইভার ও হেল্পার বেনাপোল বন্দর এলাকায় প্রবেশ করছে তারা যাতে বন্দরের বাইরে কোনো প্রকার প্রবেশ করতে না পারে তার জন্য বিভিন্ন গেটে ও বন্দর এলাকায় বিজিবির সদস্য ও টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব আমাকে জানিয়েছেন গত 26শে এপ্রিল থেকে গতকাল 3 মে পর্যন্ত 5375 জন ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে। তার মধ্যে 21 জন ছিল করোনা পজিটিভ। বেনাপোলে গত 3 জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা জোন সেন্টারে 34 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হলে 8 জনের করোনা ভারতীয় ধরন শনাক্ত করেছে যশোর সিভিল সার্জন শাহিন আলম। গতকালকে যশোর জেলা প্রশাসকের উপস্থিতিতে সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় আলোচনা সভা হয়ে থাকে। যশোর জেলা প্রশাসক তাইজুল ইসলাম খান জানিয়েছেন যশোরে এখন যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে লকডাউন না দিয়ে জনগণ ও জনসচেতনতা বৃদ্ধি করা ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক আছে, তবে আগের চাইতে তুলনামূলক বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত গাড়ির সংখ্যা কমেছে বলে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান আমাকে জানিয়েছেন। এই ছিল কামাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বেনাপোল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটার কলাপাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে কলাপাড়ার চর হাবিবের 40টি জেলে পরিবার বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় জীবন বাঁচাতে সরকারি বেসরকারি সহায়তার আশায় দিন পার করছে সর্বস্ব হারানো পরিবারগুলো। কুয়াকাটার সংবাদদাতা জসিম পারভেজের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। কুয়াকাটায় প্রায় 50 বছর আগে প্রমত্তা রাবণাবাদ নদের মোহনায় জেগে ওঠে এ চর হাবিব। চরটিতে প্রায় 40টি জেলে পরিবারের বাস। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পূর্ণিমায় অস্বাভাবিক জোয়ার হওয়ায় চরের বেশিরভাগ ঘরবাড়ি পানির তোড়ে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। টানা 2 দিন তুমুল জলোচ্ছ্বাসের তাণ্ডবে ঘরবাড়ি নষ্ট হওয়ার পাশাপাশি ভেসে গেছে গরু ছাগল হাঁস মুরগি সহ ক্ষেতের ফসল। ট্রলার, জাল, নৌকা, মানুষ এই সম্পূর্ণ জিনিস নদীতে বিলীন করে গেছে। কিস্তি কিস্তি বন্যা ওই সব কিছু নিয়ে যায়, আমরা খাবারও কিছু পাই না। ঘরের মনে করেন 20-25টা থেকে হাঁস ছিল, মুরগি ছিল, এগুলো সবই চলে গেছে। বন্যা আমরা অনেক কষ্ট করছি, দুঃখ করছি, সাগরে আমাকে বাসায় হেলাই দিয়েছে। বিধ্বস্ত এই পরিবারগুলোকে পুনর্বাসন ও জীবিকার ব্যবস্থা করার জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং জরুরি ভিত্তিতে এই পরিবারের প্রতি যদি সরকারের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যত প্রকার বিত্তবান ব্যক্তিবর্গ আছে এবং সকলকে এই পরিবারের পাশে দাঁড়াবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ অবস্থায় দ্রুত প্রয়োজনীয় সহায়তা কামনা করছে অসহায় পরিবারগুলো। নুসরাত জাহান সিনথি, RTV। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FVCCI এর নবনির্বাচিত সভাপতি বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জসিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP FVCCI এর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ক্রেস্ট তুলে দেন। পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals।
এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।